আপনি শুনছেন ম্যাজিক বক্স অডিও স্টোরিজ। কেমনতর অভিযোগ বলুন তো? হাসাচ্ছেন কেন? এটা কোনো কথা হলো? আরে মশাই, আমাদের জীবনে যখন দিনে দিনে হাসির পরিমাণ ক্রমাগত কমে আসছে, তখন যদি একটু হাসির মাঝে কিছু স্পষ্ট কথা মিশিয়ে আপনার কানে পৌঁছে দিই, ক্ষতিটা কোথায়? আজকের গল্পে কথা হবে এক গল্প লেখককে নিয়ে। না, আসল রহস্য একটুও প্রকাশ করব না। সেটা জানতে হলে একটু ধৈর্য ধরে গল্পটা পুরো শুনতে হবে। আমাদের এই আসরে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, নয়তো হরেক রকম স্বাদের দারুণ দারুণ গল্প মিস করে যাবেন। চলুন তবে শুনে নেওয়া যাক আমাদের এবারের নিবেদন, পরশুরাম রচিত গল্প রামধনের বৈরাগ্য। সাহিত্য গগনে উড়নতুবড়ির মতো রামধন দাসের উত্থান যেমন আশ্চর্য, তার হঠাৎ অন্তর্ধানও সেই রকম। কিন্তু এখন তার নাম কেউ করে না, কারণ বাঙালি পাঠক অতি নিমক হারাম। তারা জয়ঢাক পিটিয়ে যাকে মাথায় তুলে নাচে, চোখের আড়াল হলে কিছুদিনের মধ্যে তাকে ভুলে যায়। রামধনেরও সেই দশা হয়েছে। এককালে তিনি অদ্বিতীয় কথাসাহিত্যিক বলে গণ্য হতেন। তার খ্যাতির সীমা ছিল না, রোজগারও প্রচুর করতেন। তারপর হঠাৎ একদিন নিরুদ্দেশ হলেন। তার ভক্ত পাঠকরা এবং সপক্ষ বিপক্ষ লেখকরা অনুসন্ধানের ত্রুটি করেননি, কিন্তু ঠিক খবর কিছুই পাওয়া গেল না। কেউ বলে নোবেল প্রাইজের তদবির করবার জন্য তিনি বিলাতে আছেন, কেউ বলে সাহিত্যিক গুন্ডারা তাকে গুম করেছে, কেউ বলে সোভিয়েত সরকার তাকে মোটা মাইনে দিয়ে রাশিয়ায় নিয়ে গেছে, তিনি কমিউনিস্ট শাস্ত্রের বাংলা অনুবাদ করছেন। আসল কথা, রামধন দাস তার নাম আর বেশ বদলে ফেলে বিষ্ণুপ্রয়াগে আছেন এবং গুরুর উপদেশে সস্ত্রীক যোগ সাধনা করছেন। কেন তিনি সাহিত্য চর্চার বিপুল প্রতিপত্তি ত্যাগ করে আশ্রমবাসী তপস্বী হলেন, তার রহস্য তার মুখ থেকে কেবল একজন শুনেছেন, তার গুরুদেবের প্রধান শিষ্য ও আশ্রম সেক্রেটারি নিবিড়ানন্দ। এই নিবিড় মহারাজের পেটে কথা থাকে না। এর মুখ থেকে লোক পরম্পরায় যে খবর এখানে এসে পৌঁছেছে তাই বিবৃত করছি। কিন্তু শুধু এই খবরটি শুনলে চলবে না, রামধন দাসের ইতিহাস গোড়া থেকে জানা দরকার। বিএ পাশ করার পর রামধন একজন বড় প্রকাশকের অফিসে চাকরি নিয়েছিলেন। মনিবের ফরমাসে তিনি কতকগুলি শিশুপাঠ্য পুস্তক লেখেন, যেমন ছেলেদের গীতা, ছোটদের বেদান্ত, কচিদের ভারতচন্দ্র, খোকাবাবুর গুপ্তকথা, খুকুমণির আত্মচরিত ইত্যাদি। বইগুলি সস্তা, সচিত্র আর প্রাইজ দেবার উপযুক্ত, সেজন্য কাটতি ভালোই হলো। একদিন রামধন এক বিখ্যাত প্রবীণ সাহিত্যিকের কাছে শুনলেন, গল্প রচনা খুব সোজা কাজ, সাহিত্যে কালো বাজার নেই, কিন্তু চোরা বাজার অবারিত। বাঙালি লেখক ইংরেজি থেকে চুরি করে, হিন্দি লেখক বাংলা থেকে চুরি করে, এই হলো দস্তুর। কথাটি রামধনের মনে লাগল। তিনি দেদার বিলিতি আর মার্কিন ডিটেকটিভ গল্প আত্মসাৎ করে বই লিখতে লাগলেন। খদ্দেরের অভাব হলো না। তার মনিবও তাকে লাভের মোটা অংশ দিলেন। কিন্তু রামধন দেখলেন, তার রোজগার ক্রমশ বাড়লেও উচ্চ সমাজে তার খ্যাতি হচ্ছে না। মোটর ড্রাইভার, কারিগর, টিকিটবাবু, বখাটে ছোকরা আর অল্পশিক্ষিত চাকরিজীবী তার বইয়ের পাঠক। পত্রিকাওয়ালারা বিজ্ঞাপন ছাপেন, কিন্তু সমালোচনা প্রকাশ করতে রাজি হন না। বলেন এ হলো নিচু দরের সাহিত্য, এর সমালোচনা ছাপলে পত্রিকার জাত যাবে। রামধন মনে মনে বললেন, বটে, আমার রোমাঞ্চ লহরীকে হরিজন সাহিত্য ঠাউরেছ। প্রেমের প্যাচ চাও, মনস্তত্ত্ব চাও, যৌন আবেদন চাও। আচ্ছা,
আমার শক্তি শীঘ্রই দেখতে পাবে। রামধন হুঁশিয়ার কর্মবীর, আগাগোড়া না ভেবে কোনো কাজে হাত দেন না। তিনি প্রথমেই মনে মনে পর্যালোচনা করলেন বাংলা কথাসাহিত্যের আরম্ভ থেকে আজ পর্যন্ত কী রকম পরিবর্তন হয়েছে। সেকালের লেখকদের হাত পা বাঁধা ছিল। প্রণয় ব্যাপার দেখাতে হলে প্রাচীন হিন্দু যুগে অথবা মোগল রাজপুতদের আমলে যেতে হতো, নইলে নায়িকা জুটত না। তার পরের লেখকরা নোলক পড়া বালিকা নিয়ে পরীক্ষা শুরু করলেন, কিন্তু জুত করতে পারলেন না। দুর্গেশ নন্দিনীর তিলোত্তমা নেহাত বাচ্চা, তবু বঙ্কিমচন্দ্র তাকে সসম্মানে তিনি বলেছেন। রবীন্দ্রনাথ নাবালিকা সাবালিকা কোনো নায়িকাকেই খাতির করেননি, কিন্তু তার কমলা, সুচরিতা, ললিতা এখনকার দৃষ্টিতে খুঁকি মাত্র। পরে অবশ্য তিনি বয়স বাড়িয়েছেন, যেমন শেষের কবিতার লাবণ্য, 4 অধ্যায়ের এলা। বাংলা গল্পের মধ্যযুগে জোরালো প্রেম দেখাতে হলে মামুলি নায়িকায় কাজ চলত না। শালী, বৌদিদি বা বিধবা উপনায়িকাকে আসরে নামাতে হতো। সেকেলে গল্পের নায়কদেরও বৈচিত্র্য ছিল না। হয় প্রতাপের মতো যোদ্ধা, না হয় গোবিন্দলালের মতো ধনী সন্তান। দামোদর মুখুজ্জে ও তৎকালীন লেখকদের নায়করা প্রায় জমিদার পুত্র। তারা ঘোড়ায় চড়ে বেড়াতে যেত, গরিব প্রজাদের হোমিওপ্যাথিক ওষুধ দিত এবং যথাকালে ম্যাজিস্ট্রেট সাহেবকে খুশি করে রায়বাহাদুর খেতাব পেত। তারপর ক্রমে ক্রমে বাঙালি সমাজের পট পরিবর্তন হলো, সঙ্গে সঙ্গে গল্পেরও প্লট পরিবর্তন হলো। বোমা, স্বদেশী আর অসহযোগের সুযোগে মেয়ে পুরুষের কাজের গণ্ডি বেড়ে গেল, মেলামেশা সহজ হলো। অবশেষে এলো কিষাণ মজদুরের আহ্বান, কমরেডি কর্মক্ষেত্র, জাপানি আতঙ্ক, দুর্ভিক্ষ, দাঙ্গা, নরহত্যা, দেশজবাই, স্বাধীনতা, বাস্তুত্যাগ, নারীহরণ, মহা কলিযুগ, লোকলজ্জার লোপ, অবাধ দুষ্কর্ম। মানুষের দুর্দশা যতই বাড়ুক, গল্প লেখা যে সুসাধ্য হয়ে গেল তাতে সন্দেহ নেই। এখনকার নায়ক কবি, দোকানদার, সৈনিক, নাবিক, বৈমানিক, চোর, ডাকাত, দেশসেবক সবই হতে পারে। নায়িকাও নার্স, টাইপিস্ট, টেলিফোনবালা, সিনেমা দেবী, মজদুর নেত্রী, সম্পাদিকা, অধ্যাপিকা, যা খুশি হতে পারে। সংস্কৃত কবিরা যাকে সংকেত বলতেন, অর্থাৎ ট্রিস্ট, তারও বাধা নেই। রেস্তোরাঁ আছে, পার্ক আছে, লেক আছে, সিনেমা আছে। ভারতীয় কথাসাহিত্যের স্বর্ণযুগ উপস্থিত হয়েছে। সমাজ আর পরিবেশ বদলে গেছে। অতএব রামধন একটু চেষ্টা করলেই শ্রেষ্ঠ পাশ্চাত্য গল্পকারদের সমকক্ষ হতে পারবেন। আধুনিক বাঙালি লেখকরা বুঝেছেন যে সেক্স অ্যাপিলই হচ্ছে উৎকৃষ্ট গল্পের প্রাণ। এই জিনিসটি আসলে আমাদের সনাতন আদিরস, কিন্তু তার ফর্মুলা বড় বাঁধা ধরা, বৈচিত্র্য নেই, ঝাঁঝও মরে গেছে। সেজন্য আধুনিক রুচির উপযুক্ত অদলবদল করে তার নাম দেওয়া হয়েছে যৌন আবেদন। এ পর্যন্ত কোনো বাঙালি সাহিত্যিক এই আবেদন পুরোপুরি কাজে লাগাতে পারেননি। ফরাসি লেখক ফ্লোবেয়ার প্রায় 100 বছর আগে মাদাম বোভারি লিখেছিলেন, কিন্তু এদেশের কোনো গল্পকার তার অনুকরণ করেননি। লরেন্সের লেডি চ্যাটারলি, হাক্সলির পয়েন্ট কাউন্টার পয়েন্ট প্রভৃতির নকল করতে কারো সাহস হয়নি। রবীন্দ্রনাথের কোনো নায়িকা প্রেমের বীর্যে যশস্বিনী হতে পারেননি। চারু, কমলা, বিমলা আর বিনোদ বোঠানকে তিনি রসাতলের মুখে এনেও রাশ টেনে সামলে রেখেছেন। আর শরৎ চাটুর্যেই বা কী করেছেন? গুষ্টিকতক ভ্রষ্টাকে সুশীলা বানিয়েছেন, দুর্দান্ত লম্পট জীবনানন্দকে পোষ মানিয়েছেন, অথচ কোনো লম্পটাকে গৃহলক্ষ্মী করতে পারেননি। চারুবারুজ্জে তার পঙ্কতিলকে চেষ্টা করেছেন, কিন্তু তা একেবারে পণ্ড হয়েছে। আসল কথা, এদেশের কথাসাহিত্য এখনও সতীত্বের মোহ কাটাতে পারেনি। পাশ্চাত্য লেখকরা যা পেরেছেন, রামধনও তা পারবেন, এ ভরসা তাঁর আছে। সমাজের মুখ চেয়ে লিখবেন না, তিনি যা লিখবেন সমাজ তাই শিখবে। রামধন তাঁর পদ্ধতি স্থির করে ফেললেন এবং বাছা বাছা পাশ্চাত্য উপন্যাস মন্থন করে তা থেকে সার উদ্ধার করলেন। এই বিদেশি নবনীতের সঙ্গে দেশি শাক ভাত আর লঙ্কা মিশিয়ে তিনি যে ভোজ রচনা করলেন, তা বাংলা সাহিত্যে অপূর্ব। প্রকাশক ভয়ে ভয়ে তা ছাপলেন।
বইটি বেরুবা মাত্র সাহিত্যের বাজারে হুলুস্থুল পড়ে গেল। প্রবীণ লেখক আর সমালোচকরা বজ্রাহত হয়ে বললেন, এ কি গল্প না খিস্তি? তারা পুলিশ অফিসে দূত পাঠালেন, মন্ত্রীদের ধরলেন যাতে বইখানা বাজেয়াপ্ত হয়। কিন্তু কিছুই হলো না, কারণ কর্তারা তখন বড় বড় সমস্যা নিয়ে ব্যস্ত। প্রগতিবাদী নবীন সমাজ গল্পটিকে লুফে নিল। এই তো চাই, এই তো নবাগত যুগের বাণী, মিলনের সুসমাচার, প্রেমের মুক্তধারা, হৃদয়ের ঊর্ধ্বপাতন, আকাঙ্ক্ষার পরিতর্পণ। একজন উঁচু দরের সাহিত্যিক, যিনি চুলে কলপ না দিয়ে মনে কলপ লাগিয়ে আধুনিক হবার চেষ্টা করছেন, বললেন, বেড়ে লিখেছে রামধন, এতে দোষের কি আছে? তোমাদের ঋষিকল্প সবজান্তা লেখক H.G. ওয়েলসের নভেল বলপিংটন অব ব্লপ পড়েছ? তাতে যদি কুরুচি না পাও তবে রামধনের বইয়েও পাবে না। প্রথমে যে দু চারটি বিরুদ্ধ সমালোচনা বেরিয়েছিল, পরে তা উচ্ছ্বসিত প্রশংসার তোড়ে ভেসে গেল। বইটি কেনবার জন্য দোকানে দোকানে যে কিউ হলো, তার কাছে সিনেমার কিউ কিছুই নয়। 1 বৎসরের মধ্যে 7টি সংস্করণ ফুরিয়ে গেল। রামধন পরম উৎসাহে গল্পের পর গল্প লিখতে লাগলেন। যেসব সম্পাদক পূর্বে তাকে গাল দিয়েছিলেন, তাঁরাই এখন গল্পের জন্য রামধনের দ্বারস্থ হতে লাগলেন। সমস্ত সাহিত্য সভায় রামধনই এখন সভাপতি বা প্রধান অতিথি। তার উপাধিও অনেক: সাহিত্য দিগ্গজ, গল্পরাজ চক্রবর্তী, উপন্যাস ভাস্কর, কথারণ্য কেশরী ইত্যাদি। তার ভক্তের দল এক বিরাট সভায় প্রস্তাব করলেন যে তাকে জগত্তারিণী মেডেল দেওয়া হোক। কিন্তু সস্তা 9 ক্যারেট গোল্ডের তৈরি জানতে পেরে রামধন বললেন, ও আমার চাই না, 72 বুড়োদের জন্য ওটা থাকুক। যার লক্ষ টাকা জমেছে তিনি কোটিপতি হতে চান, যিনি MLC হয়েছেন তিনি মন্ত্রী হতে চান। সেকালে রায়বাহাদুররা CIR স্যার হবার জন্য লালায়িত হতেন। রামধনেরও উচ্চাশা ক্রমশ বেড়ে যেতে লাগল। তিনি স্থির করলেন, এবারে এমন একটি উপন্যাস লিখবেন যার প্লট কোনো দেশের কোনো লেখক কল্পনাতেও আনতে পারেননি। ভীরু বাঙালি লেখক কদাচিৎ নায়ককে উশৃঙ্খল করলেও নায়িকাকে একানুরক্তাই রাখে। তারা বোঝে না যে নারীরও জংলি জই অর্থাৎ ওয়াইল্ড ওটস বোনা দরকার, নতুবা তার চরিত্র স্বাভাবিক হতে পারে না। আধুনিক পাশ্চাত্য লেখক অনেক গল্পে নায়িকাকে কিছুকাল শৈরিনী করে রাখেন, তাতে তার আবেদন বেড়ে যায়। তারপর শেষ পরিচ্ছেদে তার বিয়ে দেন। কিন্তু এবারে রামধন দেশি বা বিদেশি কোনো গতানুগতিক পথে যাবেন না, একেবারে নতুন নায়িকা সৃষ্টি করবেন। বিশ্বজগতের স্রষ্টা ভগবান নিজের মতলব অনুসারে নরনারীর চরিত্র রচনা করেন, কিন্তু গল্প জগতে ভগবানের হাত নেই। রামধন নিজেই তার পাত্রপাত্রীর স্রষ্টা আর ভাগ্যবিধাতা। তিনি প্রচলিত সামাজিক আদর্শ মানবেন না, যেমন খুশি চরিত্র রচনা করবেন। মা বাপ একসঙ্গে অনেক সন্তানকে ভালোবাসে, তাতে দোষ হয় না। নারী যদি এককালে একাধিক পুরুষে আসক্ত হয়, তাতেই বা দোষ হবে কেন? এখনকার প্রগতিবাদী লেখকদের তুলনায় ব্যাসদেব ঢের বেশি উদার ছিলেন। তিনি দ্রৌপদীকে একসঙ্গে 5টি পতি দিয়েছেন। যযাতির কন্যা মাধবীর এক পতি থাকতেই অন্য পতির সঙ্গে পরপর 4 বার বিবাহ দিয়েছেন। নিজের জননী মৎস্যগন্ধাকেও তিনি ছেড়ে দেননি, তাকে শান্তনু মহিষী বানিয়েছেন। ব্যাস বেপরোয়া বাহাদুর লেখক, কিন্তু রামধন তাঁকেও হারিয়ে দেবেন। দ্রৌপদী স্বেচ্ছায় পঞ্চপতি বরণ করেননি, গুরুজনের ব্যবস্থা মেনে নিয়েছিলেন। মাধবী আর মৎস্যগন্ধাও নিজের মতে চলেননি। স্ত্রী জাতির স্বাতন্ত্র্য কাকে বলে রামধন দাস তা এবারে দেখিয়ে দেবেন। রামধন যে নতুন গল্পটি আরম্ভ করলেন তা খুব সংক্ষেপে বলছি। রাধাকৃষ্ণের লীলাস্থান যেমন বৃন্দাবন, সিনেমার তারক তারকার গগন যেমন টালিগঞ্জ, অভিজাত নায়ক নায়িকার বিলাসক্ষেত্র তেমন বালিগঞ্জ। আনাড়ি পাঠক, বিশেষত প্রবাসী আর পাড়াগে পাঠক মনে করে বালিগঞ্জ হচ্ছে অলকাপুরী, যক্ষ গন্ধর্ব কিন্নর অপ্সরার দেশ। সেখানে মশা আছে, মাছি আছে, পচা ড্রেন আছে, দারিদ্র্য আছে, কিন্তু তার খবর কে রাখে? সেই কল্পলোক বালিগঞ্জেই
রামধন তার গল্পের ভিত্তি স্থাপন করলেন। 3 একর জমির মাঝখানে একটা প্রকাণ্ড প্রাসাদ। তাতে থাকেন প্রৌঢ় ব্যারিস্টার পিপি মল্লিক আর তার রূপসী বিদুষী যুবতী কন্যা রম্ভা। বাড়িতে অন্য কোনো আত্মীয়ের জঞ্জাল নেই। অবশ্য দারোয়ান, খানসামা, বাবুর্চি যথেষ্ট আছে। মল্লিক সাহেব সকালে ব্রেকফাস্ট করে তার চেম্বারে যান, সেখান থেকে কোর্টে যান, ফিরে এসে বাড়িতে ঘণ্টাখানিক থেকেই ক্লাবে যান, তারপর অনেক রাত্রে টলতে টলতে ফিরে আসেন। কন্যার বিবাহের জন্য তার কোনো চিন্তা নেই। বলেন, মেয়ে বড় হয়েছে, বুদ্ধিও আছে, সম্পত্তিও ঢের পাবে, উপযুক্ত বর ও নিজেই বেছে নেবে। বাড়ির 3 দিকে বাগান, একদিকে গাছে ঘেরা সবুজ মাঠ। বিকেলে সেখানে নানা জাতের শৌখিন পুরুষের সমাগম হয়। তারা টেনিস খেলে, চা বা ককটেল খায়, তারপর রম্ভাকে ঘিরে আড্ডা দেয়। এরা সবাই তার প্রেমের উমেদার, কিন্তু এ পর্যন্ত কেউ কোনো প্রশ্রয় পায়নি। রম্ভা সকলের সঙ্গে সমান ব্যবহার করেছে। পূর্বে অনেক মেয়েও এখানে আসতো, কিন্তু পুরুষগুলোর একচোখামির জন্য রেগে গিয়ে তারা আসা বন্ধ করেছে। এই রকমে কিছুকাল কেটে গেল। যাদের ধৈর্য কম তারা একে একে আড্ডা ছেড়ে দিয়ে অন্য চেষ্টা করতে গেল। বাকি রইল শুধু 8 জন পরম ভক্ত। 7.5 বলাই ঠিক, কারণ একজন হচ্ছে স্কুলের ছাত্র, এবারে ম্যাট্রিক দেবে। সে কথা বলে না, শুধু হাঁ করে রম্ভাকে দেখে আর বোকার মতো হাসে। এই 7.5 জনের মধ্যে 3 জনের পরিচয় জানলেই চলবে, বাকি সব নগণ্য। প্রথম লোকটি ডক্টর বিদ্যাপতি ঘোষ, বিস্তর ডিগ্রি নিয়ে সম্প্রতি বিলাত থেকে ফিরেছেন, সরকারি ভালো চাকরি পেয়েছেন। দ্বিতীয় হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট বিক্রম সিং রাঠোর, লম্বা চওড়া জোয়ান, এয়ারফোর্সে কাজ করে, এখন ছুটিতে আছে। তৃতীয় লোকটি শ্যামসুন্দর ভ্রমর রবর রায়, উড়িষ্যার কোনো রাজার জ্ঞাতি, অতি সুপুরুষ, সারাইকেলার নাচ জানে। ক্রমশ সকলের সন্দেহ হলো যে বিদ্যাপতি ঘোষের দিকেই রম্ভা বেশি ঝুঁকেছে। কিন্তু 2 দিন পরেই দেখা গেল না, ওই সন্ডামার্কা বিক্রম সিংটার উপরেই রম্ভার টান। আরও 2 দিন পরে বোধ হলো ওই উড়িষ্যার নবকার্তিক শ্যামসুন্দরের প্রেমেই রম্ভা মজেছে। কারও বুঝতে বাকি রইল না যে ওই 3 জনের মধ্যে একজনকেই রম্ভা বরমাল্য দেবে। অগত্যা আর সবাই আড্ডা থেকে ভেগে পড়ল, কিন্তু সেই স্কুলের বাচ্চাটি রয়ে গেল। একদিন বিদ্যাপতি ঘোষ 1 ঘন্টা আগে এসে রম্ভাকে যথারীতি প্রণয় নিবেদন করল। রম্ভা গদগদ স্বরে বললে, এর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। অনেক দিন থেকেই তোমাকে আমি ভালোবাসি, তবে আজ আর বেশি কথা নয়, 10 দিন পরে তোমার কাছে আমার হৃদয় উদ্ঘাটন করব। পরদিন বিক্রম সিং রাঠোর 1 ঘন্টা আগে এসে বিবাহের প্রস্তাব করলে। রম্ভা বললে, থ্যাংক ইউ ডিয়ার, তুমি আমার দিল কা প্যারা। লক্ষ্মীটি, 9 দিন সময় দাও, তারপর পাকা কথা হবে। তার পরদিন শ্যামসুন্দর ভ্রমরবর রায় সকাল সকাল এসে বললে, শুনো রম্ভা, তোমার জন্য আমি পাগল, তুমি আমার হও। রম্ভা উত্তর দিলে, আমিও তোমার জন্য পাগল। 8 দিন সবুর করো, তোমার ইচ্ছা পূর্ণ হবে। নির্দিষ্ট দিনে সকলে উপস্থিত হলে চা খাওয়ার পর সেই ম্যাট্রিক ছাত্রটিকে রম্ভা বাড়ি যেতে বললে। গাবলুর পৌরুষে ঘা লাগল, একটু রুখে বললে, কেন? 2 দিন পরেই তো পরীক্ষা, মনে নেই? তুমি তো অঙ্কে বেজায় কাঁচা। যাও, বাড়ি গিয়ে গসাগো লসাগো কষোগে, এখানে ইয়ার্কি দিতে হবে না। গাবলু সকলের দিকে একবার কটমট করে তাকিয়ে চলে গেল। রম্ভা তার 3 প্রণয়ীকে বললে, এখন এখানে কোনো বাজে লোক নেই, আমার মনের কথা খোলসা করে বলছি, শোনো। তোমাদের 3 জনের সঙ্গেই আমি প্রেমে পড়েছি। 3 জনই আমার বাঞ্ছিত বল্লভ, দিলরুবা, ডার্লিং। বিদ্যাপতি হতভম্ব হয়ে বললে, তুমি পাগল হয়েছ নাকি? বিয়ে তো একজনের সঙ্গেই হতে পারে। বিক্রম সিং বললে, মনদের অনেক জরুরি হতে পারে, কিন্তু ঔরতের এক শহর, এই হলো আইন। তুমি আমাদের মধ্যে একজনকে বেছে নাও,
নয়তো ভারী গড়বড় হবে। শ্যামসুন্দর বললে, রম্ভা, তুমি এ কি বলছো? হ্যাঁ, ছি 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 ছি, হে প্রভু, হে জগন্নাথ দীনবন্ধু। রম্ভা উত্তর দিলে, আমি সত্য বলেছি, আমার কথা নড়চড় হবে না। শোনো বিদ্যাপতি, তুমি আমার দেশের লোক, বিদ্যার জাহাজ, তোমাকে আমার চাই। আর বিক্রম সিংহ, রাজপুত যাত্রীর ওপর তো আমার ছেলেবেলা থেকেই একটা টান আছে। তোমার মতো নওজোয়ান বীরকে আমি কিছুতেই হাতছাড়া করতে পারি না। আর শ্যামসুন্দর, তুমি ললাটেন্দু কেশরীর বংশধর, তোমরা চিরকাল সৌন্দর্যের উপাসক, তুমি নিজেও পরম সুন্দর। তোমাকে না হলে যে আমার চলবে না। শ্যামসুন্দর বললে, তবে আর এদিক ওদিক করছো কেন রম্ভা? তুমি আমার রাধা, আমি শ্যাম, আমাকে বিয়া করো। রাধার সঙ্গে শ্যামের বিয়ে হয়নি। বিদ্যাপতি বললে, রম্ভা, তুমি স্পষ্ট করে বলো তো, কাকে বিয়ে করতে চাও? কাকেও না, বিবাহের কোনো দরকার নেই। তোমরা তিনজনেই মিলেমিশে আমার কাছে থাকবে। যদি নিতান্ত না বনে তবে নিজের বাড়িতেই থেকো। ডেট ফিক্স করে আমার কাছে চলে আসবে। সমাজের ভয় করো না? আমরা নতুন সমাজ করব। আবারও বলছি, শোনো, তোমাদের তিনজনকেই আমি ভালোবাসি। বিনা বিবাহে একসঙ্গে বা পালা করে যদি আমার সঙ্গে বাস করো তবে আমি ধন্য হব। তোমরাও নিশ্চয়ই সুখী হতে পারবে। তাতে যদি রাজি না হও তবে চিরবিদায়। আমি তিব্বতে চলে যাব। আমার আদর্শ বিসর্জন দিতে পারবো না। দেখো, স্ত্রীলোক শপথনির ঘর করতেই পারে, কিন্তু পুরুষ শপথই বরদাস্ত করবে না, খুনোখুনি হবে। শ্যামসুন্দর বললে, সে ভারী মুশকিলের কথা। আমি মরে গেলে তুমি কার সঙ্গে ঘর করবে রম্ভা? আমার আর একটু বলবার আছে, শোনো। তোমরা নিজেদের মধ্যে পরামর্শ করো, বেশ করে ভেবে দেখো। সেকেলে সংস্কারের বসে আমার এই মহৎ সামাজিক এক্সপেরিমেন্টটি পণ্ড করে দিও না আবার। 10 দিন পরে তোমাদের সিদ্ধান্ত আমাকে জানিও। তার মধ্যে এখানে আর এসো না। তাতে শুধু বাজে তর্ক আর কথা কাটাকাটিই হবে। এই আমার শেষ কথা। তিন প্রণয়ী সাপের মতো ফোঁস ফোঁস করতে করতে চলে গেল। এই পর্যন্ত লেখার পর রামধন একটু চিন্তিত হয়ে পড়লেন। গল্পের প্রথম খণ্ড শেষ হয়েছে, কিন্তু আসল জিনিস সমস্তই বাকি। এর পরেই প্লট জমে উঠবে, পাত্রপাত্রীর সম্পর্ক জটিলতর হবে। রামধন ভানুমতির খেল দেখাবেন। তিনি তার চমৎকার প্লটটির সমাধান মামুলি উপায়ে কিছুতেই হতে দেবেন না। দুজন নায়ককে মেরে ফেলে লাইন ক্লিয়ার করা অতি সহজ, কিন্তু তাতে বাহাদুরি কিছুই নেই। নায়িকাকেও তিনি মারবেন না, অথবা দেশের কাজে বা ধর্মকর্মে তার জীবন উৎসর্গ করবেন না। রামধন প্রতিজ্ঞা করেছেন যে রম্ভার পরিকল্পনাটি বাস্তবে পরিণত করবেনই। কিন্তু শুধু 3 নায়কের একমুখী প্রেম এবং এক নায়িকার ত্রিমুখী প্রেম দেখালেই চলবে না। অন্য নরনারীর সঙ্গেও তাদের প্রেমলীলা দেখাতে হবে। তবেই তার গল্পটি একেবারে অভাবিতপূর্ব, বৈচিত্র্যময়, রসঘন, চমকপ্রদ হবে। প্রথম ধাক্কায় ঘাবড়ে গেলেও সমজদার পাঠকরা পরে ধন্য ধন্য করবে, তাতে সন্দেহ নেই। কিন্তু 3 নায়কের সঙ্গে এক নায়িকার মিলন ঠিক কীভাবে দেখাবেন, তাদের যৌথ জীবনযাত্রার ব্যবস্থা কী রকম করবেন, সমাজের সঙ্গে তাদের সম্পর্ক কিভাবে বজায় থাকবে, এইরকম নানা সমস্যা তার মনে উঠতে লাগল। রামধন দম্বার পাত্র নন। এতটা যখন গড়তে পেরেছেন তখন শেষটাই বা না পারবেন কেন? তাড়াতাড়ি করা ঠিক হবে না। তিনি দিনকতক লেখা বন্ধ রেখে বিশ্রাম নেবেন। তার মধ্যে সমাধানের একটা প্রকৃষ্ট পদ্ধতি নিশ্চয়ই তার মাথায় এসে পড়বে। রামধন কলকাতা ছেড়ে কোন্নগরে গঙ্গার ধারে তার এক বন্ধুর বাগান বাড়িতে এসে বিশ্রাম করতে লাগলেন। বিশ্রাম ঠিক নয়, একরকম তপস্যা। তিনি তার মনের বগলা ছেড়ে দিয়েছেন। তার কল্পনা এলোমেলো নানা পথে সমস্যার সমাধান খুঁজছে। রাত 12টা। রামধন বিছানায় শুয়ে সশব্দে ঘুমুচ্ছেন। হঠাৎ তার নাক ডাকা থেমে গেল। জাগা আর ঘুমের মাঝামাঝি অবস্থায় তিনি মশারির ভিতর থেকে দেখলেন
3টে ছায়া মূর্তি। মূর্তি ক্রমশ স্পষ্ট আর জীবন্ত হয়ে উঠল। রামধন তাদের চিনতে পারলেন। তার গল্পের 3 নায়ক। তারা একটা গোলটেবিল বৈঠকে বসে তর্ক করছে। বিদ্যাপতি বলছে, এ তো বিশ্রী পরিস্থিতি, এর থেকে উদ্ধার পাওয়ার উপায় তো আমার মাথায় আসছে না। উপায় আছে, ডুয়েল লড়লে সহজে ফয়সালা হতে পারে। এই ধরো, প্রথমে তোমার সঙ্গে শ্যাম সুন্দরের লড়াই হলো, তুমি মরে গেলে। তারপর শ্যাম আর আমার লড়াই হলো, শ্যাম মরল। তখন আর কোনো ঝঞ্ঝাট থাকবে না, আমার সঙ্গে রম্বার শাদী হবে। তোমার মুন্ডু হবে, মানুষ খুন করার জন্য তোমাকে ফাঁসিতে লটকে দিবে। তাছাড়া এখন হচ্ছে গান্ধীরাজ, খুন জখম চলবে না। আমি বলি কি, লটারি লাগাও। বিদ্যাপতি বললেন, না না, রম্ভা তাতে রাজি হবে না, ভারী বেয়ার, আমি ওকে না ছেড়ে দেওয়াই ভালো। এমন সময় রম্ভা হঠাৎ এসে বললে, তোমরা কি স্থির করলে? 3 জনে একমত হয়েছে তো? শ্যামসুন্দর বললে, হ্যাঁ, তোমার নাক কাটি দিব, তোমাকে চাই না। আমার 2 গোটা ভালো ভালো বহু আছে দেশে। বিক্রম সিং এর ভি উমদা উমদা জরু আছে, আর বিদ্যাপতি বাবুর তো বহু মজুতি রয়েছে। উনি ইচ্ছা করলে তেলেনা সরকারকে বিয়া করতেই পারেন। নায়কদের এই বিদ্রোহ দেখে রামধন আর চুপ করে থাকতে পারলেন না। শুয়ে থেকেই হাত নেড়ে বললেন, না না না, ও সব চলবে না। শ্যামসুন্দর বললে, তুই কোন রে সরা, তুই কে? রামধন উত্তর দিলেন, আমি গল্প লেখক, তোমাদের স্রষ্টা আর ভাগ্য বিধাতা। তোমরা নিজের মতলবে চলতে পারো না, আমি যেমন চালাবো তেমনি চলবে। আমার মাথা থেকেই তোমরা বেরিয়েছো। বিক্রম সিংহ বললে, এই চুচুন্দারটা বলে কি, এই আমাদের পয়দা করেছে? আমাদের বাপ দাদা পরদাদা নেই? রম্ভা বললে, কেউ নেই, কেউ নেই, আমরা সব ছোট। বিক্রম সিংহ এক টানে খাটের ছত্রি খুলে ফেলে একটা কাঠ হাতে নিয়ে রামধনকে বললে, এই আমরা সব ছুটা। রামধন ভয়ে ভয়ে উত্তর দিলেন, তা একরকম ঝুটা বই কি, যখন আমারই কল্পনা প্রসূত আপনারা। তুই সচ্চা না ঝুটা? আগে আমি তো ঝুটা হতে পারি না। এই ডান্ডা সচ্চা না ঝুটা? আগে এও ঝুটা নয়। অনন্তর 3 নায়ক আর 1 নায়িকা ছত্রির কাঠ দিয়ে বেচারা রামধনকে পিটতে লাগলো। কি করছেন? স্বামীর আর্তনাদ শুনে রামধন পত্নী ননিবালার ঘুম ভেঙে গেল। তিনি একটি চিৎকার ছেড়ে মূর্ছিত হলেন। তারপর 4 মূর্তি তাণ্ডব নাচতে নাচতে অদৃশ্য হল। রামধন বেশি জখম হননি। একটু পরে তিনি প্রকৃতিস্থ হয়ে কোনো রকমে বিছানা ছেড়ে উঠলেন এবং ননিবালার মুখে চোখে জলের ছিটে দিয়ে তাকে চাঙ্গা করলেন। ননিবালা ক্ষীণ স্বরে জিজ্ঞাসা করলেন, গেছে? গেছে? ডাকাত? না, ডাকাত নয়। সাহিত্যিক গুন্ডা? তাও নয়। বেতাল জানো? নিরাশ্রয় প্রেত, যারা মরা মানুষের দেহে ভর করলে বেতাল হয়। শুনেছি যদি পছন্দ মতন লাশ না পায় তবে তারা গল্পের খাতায় ঢুকে গিয়ে নায়ক নায়িকার উপর ভর করে। এ তাদেরই কাজ। তোমার উপর ওদের এত রাগ কেন? বোধহয় সেকেলে প্রেতাত্মা আমার প্লটের রস গ্রহণ করতে পারেনি। তুমি আর ওই সব ছাই ভস্য লিখো না বাপু। আর লিখবো? দেখছো না, আমার সমস্ত খাতা কুচি কুচি করে ছিঁড়েছে। দামি ফাউন্টেন পেনটা চিবিয়ে নষ্ট করেছে। এই এই ডান হাতের বুড়ো আঙুলটাকে একবারে থেঁতলে দিয়েছে। তোমার দিদিমার গুরুদেব বিষ্ণুপ্রয়াগে থাকেন না, তার আশ্রমেই বাস করব ভাবছি। ভোরের গাড়িতে কলকাতায় ফিরে যাই চলো। তারপর দিন 2-এর মধ্যে সবকিছু গুছিয়ে নিয়ে চুপি চুপি বিষ্ণুপ্রয়াগে রওনা হব। শুনছিলেন রাজশেখর বসু অর্থাৎ পরশুরাম রচিত গল্প রামধনের বৈরাগ্য। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সৌরভ, শুভদীপ, জয়, অরিতা, সোমা এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। আমাদের এই আসরে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতি সপ্তাহে ভালো ভালো গল্প শুনতে। ফিরে আসব আগামী সপ্তাহে আবার একটি
অন্যরকম গল্প নিয়ে।